গত ক্লাসে ছিল আমাদের ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, আজকে আমরা বলবো টিউবারকুলার মেনিনজাইটিস। টিউবারকুলার মেনিনজাইটিসও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব জরুরি, ঠিক আছে। আর আমরা ঠিক ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে যেরকম আমরা প্যাথোলজি দিয়ে শুরু করলাম, যে প্যাথোজেনেসিসটা কীরকম, সবসময় যদি আমরা প্যাথোজেনেসিসটা ক্লিয়ার থাকে, ক্লিনিক্যাল ফিচার বলা, সাইন সিনড্রোমস বলা, এগুলো খুব সহজ। সুতরাং প্যাথোলজি জানাটা খুব দরকার। তাহলে আমরা প্রথমে হচ্ছে যে টিউবারকুলার মেনিনজাইটিস কী দিয়ে হয়, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে। তো এখন এটা যেটা হয় যে রুট অফ এন্ট্রি হচ্ছে আমাদের লাংসের মধ্যে, লাংস দিয়ে আমাদের শুরু হবে মাইকোব্যাকটেরিয়াম, ইনহেলেশনের মাধ্যমে লাংসের মধ্যে গেল, লাংসের মধ্যে যাওয়ার পর এখানে যে আমাদের লিমফেটিক্সগুলো আছে, হাইলার লিম্ফ নোড, হাইলার লিম্ফ নোডকে করবে, হাইলার লিমফেটিক্স দিয়ে এটা থোরাসিক ডাক্টের মধ্যে ব্যাকটেরিয়াটা চলে গেল, থোরাসিক ডাক্ট। তাহলে প্রথমে হচ্ছে হাইলার লিম্ফ নোড, হাইলার লিম্ফ নোড থেকে এটা থোরাসিক ডাক্টে চলে যাবে, এখান থেকে ব্যাকটেরিয়ামিয়া হবে, ব্যাকটেরিয়ামিয়া হওয়ার পরে এটা ব্লাড ভেসেলসের মধ্যে আমাদের এই বেসিলাইগুলো চলে গেল, ঠিক আছে। এখন এই হলো আমাদের ব্লাডের মধ্যে আমরা এন্ট্রি করলাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ব্লাডের মধ্যে কীভাবে গেল। তাহলে আমাদের মেনলি এটা আমাদের মাইকোব্যাকটেরিয়ামের এন্ট্রি হচ্ছে আমাদের ইনহেলেশনের মাধ্যমে যাবে, লাংসের মধ্যে গেল, লাংসে হাইলার লিম্ফ নোড, থোরাসিক ডাক্ট, এখন গেল ব্লাড ভেসেলসের মধ্যে। এখন তাহলে ব্রেনের মধ্যে যাচ্ছে কীভাবে, তাহলে আমাদের ব্লাডের মধ্যে এখন ব্যাকটেরিয়ামিয়া হলো বা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস গেল। আমরা গত ক্লাসে যেরকম ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের মধ্যে যেইভাবে যেই প্যাথোজেনেসিস অনেকটা সেই রকম, কিন্তু মাইকোব্যাকটেরিয়ামের টিউবারকুলোসিসে ইনফ্লামেটরি মার্কার বা ইনফ্লামেশন সেইটা বেশি হয় দেন দ্য আদার ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের জন্য। তাহলে আমরা যেটা বললাম এটা ছিল আমাদের অ্যারাকনয়েড ম্যাটার, এই পাশে হচ্ছে আমাদের পায়ামিটার, এই জায়গায় থাকে আমাদের সিএসএফ, এবং এই যে সাব অ্যারাকনয়েড স্পেসের মধ্যেই আমাদের মেজর সেরেব্রাল ভেসেলসগুলো এই সাব অ্যারাকনয়েড স্পেসের মধ্যেই মূলত থাকে, ঠিক আছে। তাহলে আমাদের ব্লাডের মধ্যে এখানে আমাদের বেসিলাই, এবং বেসিলাইগুলো সাধারণত দেখা যায় যে একটু ম্যাক্রোফেজ বা ডাব্লিউবিসি দিয়ে এনগালফ করা থাকে। তাহলে একদম ডাব্লিউবিসি লোডেড উইথ বেসিলাই, এটা আমাদের এই ব্লাড ভেসেলসের মধ্যে এটা চলে গেল, ঠিক আছে। এই বেসিলাই সহ এই ব্লাড ভেসেলসের মধ্যে আছে। তাহলে কি হবে, এই জায়গাটার মধ্যে আমাদের ইনফ্লামেশনস, এই যে আমাদের সেরেব্রাল যে ভেসেলসগুলো আছে যেটা সাব অ্যারাকনয়েড স্পেস, সেই স্পেসের মধ্যে এখানে ইনফ্লামেশন হবে। যখন ইনফ্লামেশন হলো তখন এই যে আমাদের ভাস্কুলার পারমেবিলিটি এগুলো বেড়ে গেল এই সাইড দিয়ে, তখন আমাদের এই সিএসএফের মধ্যে অনেক বেশি ডাব্লিউবিসি চলে আসছে, এখানে অনেক বেসিলাই চলে আসছে, ঠিক আছে। যেহেতু এখানে ইনফ্লামেশন, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ইনফ্লামেশন অনেক বেশি, তাহলে এখানকার ডাব্লিউবিসি অনেক লোডেড। যত বেশি ডাব্লিউবিসি থাকবে তখন আমার সিএসএফটা পুরাটা হয়ে যাবে একটা এক্সুডেড, সব সিএসএফগুলো একটা এক্সুডেড হয়ে যাবে। তাহলে এখানে ইনফ্লামেশনের জন্য প্রথম কাজ অ্যারাকনয়েড এবং পায়ামিটারের মধ্যে ইনফ্লামেশন, যেটাকে বলি আমরা মেনিনজাইটিস। তাহলে ইনফ্লামেশন অফ দ্য মেনিনজেস, লেপ্টোমেনিনজেস, মেনিনজাইটিস হলো। 2 নম্বরে এই যে সিএসএফের মধ্যে অনেক ডাব্লিউবিসি, এবং সিএসএফটা তখন কী হয়ে গেল, সিএসএফের মধ্যে এক্সুডেট, একদম পুরুলেন পাঁচ জমে একদম ঠিক জিলাটিনাস একটা এক্সুডেট হলো। এবং এই যে এক্সুডেশন, এটার কনসিকুয়েন্সে কি হয়, আমাদের এই যে সাব অ্যারাকনয়েড ভিলাই যেগুলো আছে সেখানে আমাদের সিএসএফগুলো ইউজুয়ালি নর্মালি অ্যাবজর্পশন হয়, কিন্তু এত থিক পাস, এখানে এত পাস, সেই পাস দিয়ে আমাদের সিএসএফ অ্যাবজর্পশন হতে পারে না। কেন? থিক পাস এক্সুডেটের জন্য একদম এক্সুডেট অ্যারাকনয়েড ভিলাইগুলোকে একদম অবলিটারেট করে দিল, এই কারণে আমাদের কোনো সিএসএফ অ্যাবজর্পশন হতে পারে না, ঠিক আছে। 1 নাম্বার। 2 নম্বরে এইখানে আমাদের ব্রেন স্টেমের মধ্যে ফোর্থ ভেন্ট্রিকলের 2 দিকে থাকে আমাদের ফোরামেনা লোস্কা আর ফোরামেনা মেজেন্ডি, এই জায়গাগুলো বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি হলো, সিএসএফ রিঅ্যাবজর্পশন হতে পারে না। তাহলে সিএসএফ যখন রিঅ্যাবজর্পশন হতে পারে না তখন কি হয়, এই জায়গাটার মধ্যে আমাদের একটা হাইড্রোক্যাফালাস হয়ে যায়। তাহলে 1 নাম্বার কি বললাম, 1 নম্বরে আমাদের আগে মেনিনজেসের মধ্যে ইনফ্লামেশন হবে, মেনিনজাইটিস। 2 নম্বরে একদম সিএসএফ ভর্তি ডাব্লিউবিসি একদম এক্সুডেড হলো, এই এক্সুডেডের কারণে যেটা হবে
সেটা হচ্ছে যে আমাদের সিএসএফ অ্যাবজর্পশন হতে পারবে না। সিএসএফ যখন অ্যাবজর্পশন হতে পারলো না তখন সেটাকে ডেভেলপ করলো হাইড্রোক্যাফালাস। আর 2 নাম্বার, এই ইনফ্লামেশনগুলো যেগুলো ইনফ্লামেশন যখন হচ্ছে টিবি দিয়ে আমাদের এই যে ভেসেলসগুলো আছে সেই ভেসেলসগুলোর মধ্যে ইনফ্লামেশন হয়, ঠিক আছে? তাহলে এটা হবে ভাস্কুলাইটিস। তাহলে আমাদের এই যে একটা টিবির কারণে যে আমাদের ইনফ্লামেশন হলো, ইনফ্লামেশনের কনসিকুয়েন্স হচ্ছে একটা, সেটা কি অনেক বেশি ডাব্লিউবিসি, সিএসএফের মধ্যে অনেক ডাব্লিউবিসি থাকবে এবং এই ভেসেলসগুলোর মধ্যে ইনফ্লামেশন হবে। ডাব্লিউবিসি বেশি থাকা মানে সিএসএফ টার্নড ইনটু এক্সুডেড। তাহলে এক্সুডেড যখন থিক জিলাটিনাস এক্সুডেড হলো তাহলে কি সিএসএফ অ্যাবজর্পশন হতে পারছে না। 2 নম্বরে এই যে আমার ক্যানেলগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেল, সেই কারণে আমাদের হাইড্রোক্যাফালাস ডেভেলপ করবে 1 নাম্বার। 2 নম্বরে এই যে ভেসেলসগুলোর মধ্যে ইনফ্লামেশন, যেটাকে বলতেছি আমরা ভাস্কুলাইটিস। আমাদের মেজর ভেসেলসগুলোর মধ্যে ভাস্কুলাইটিস হবে। ভাস্কুলাইটিস থেকে যেটা হয় আমাদের স্ট্রোক, ঠিক আছে? আমরা গত ক্লাসেও যেটা বললাম, এই ভেসেলসগুলো একটা সময় ব্রেনের ভেতরে যায়, ঠিক আছে? সেরেব্রাল এই মেজর ভেসেলসগুলো গেল এটা হয়তো বা ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা এটা ভেসেলসের মধ্যে ব্রেনের মধ্যে গেল। ব্রেনের মধ্যে যাওয়ার পর এখন এখানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস লোডের একটা ডাব্লিউবিসি ছিল, এইটা এখন এখানে ইনফ্লামেশন করে ব্রেনের মধ্যে চলে যাবে। তাহলে ইনফ্লামেশনের কারণে প্রথমে আমরা বললাম এখানে আগে ইডিমা হবে, এই জায়গাটার মধ্যে আগে ইডিমা হয়, ঠিক আছে? যখন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্রেনের ভেতরে চলে যায় আমরা জানি এখানে কি হবে, গ্র্যানুলোমা হবে, ঠিক আছে? প্রথমে ছোট্ট গ্র্যানুলোমা থাকে, আস্তে আস্তে সেটা আরেকটু বড় হয়, আরও বড় হয়। তাহলে এই গ্র্যানুলোমার অনেকগুলো স্টেপ আছে। প্রথমে ছোট্ট মিলিয়ারি টিউবারকুল, ছোট্ট একটা টিউবারকুল তৈরি করে। এরপরে যেটা হবে এটা টিউবারকুলোমা, আরেকটু বড় 2 থেকে 3 মিলিমিটার টিউবারকুলোমা হবে। এরপরে আরেকটু বড় যদি হয় 3 মিলিমিটারের চেয়েও বড়, তখন সেটা হচ্ছে টিউবারকুলার অ্যাবসেস। তাহলে আমাদের যদি একটা টিউবারকুলার মেনিনজাইটিস আমরা বললাম যেটা ইনহেলেশন, লাংসে গেল, থোরাসিক ডাক্টসে গেল, থোরাসিক ডাক্ট থেকে এটা চলে গেল হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া ব্লাডের মধ্যে চলে গেল, ব্লাড থেকে এবার ভেসেলস, ইন্টারক্রেনিয়াল ভেসেলস। যখন ইন্টারক্রেনিয়াল ভেসেলসের মধ্যে চলে গেল মানে মেনিনজাসের ভেতরে আমাদের এই মেজর ভেসেলসগুলো থাকে, ব্রেনের যত মেইন ভেসেলসগুলো থাকে সাব অ্যারাকনয়েড স্পেসের মধ্যে। তো সেই ভেসেলসের মধ্যে যখন ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশনের কারণে আমাদের পার্মিবিলিটি, ভেসেলসের পার্মিবিলিটি বেড়ে যায়, সুতরাং আমাদের সিএসএফ অনেক ডাব্লিউবিসি তখন বের হয়ে আসে। ডাব্লিউবিসি প্যাক্ট যে সিএসএফ সেটাকে বলে আমরা এক্সুডেড। এত বেশি থিক এক্সুডেড আমাদের সিএসএফ আর অ্যাবজর্পশন হতে পারে না। এটার কনসিকুয়েন্স হিসেবে আমাদের হাইড্রোক্যাফালাস ডেভেলপ করে, ভেসেলস ইনফ্লামেশনের কারণে আমাদের স্ট্রোক হবে এবং এই মাইক্রোব্যাকটেরিয়ামগুলো যখন আমাদের ব্রেনের ভেতরে ঢুকে গেল তখন একটা ফোকাই তৈরি হয়। সেই ফোকাইটার নাম হচ্ছে, যে ফোকাই প্রথমে একটা টিউবারকুলারের মধ্যে তৈরি করে একটা ফোকাস তৈরি করলো, এটাকে বলে রিচ ফোকাই। ব্রেনের মধ্যে রিচ ফোকাই তৈরি করে। লাংসের মধ্যে যেটা হয় আমরা বলি গোন ফোকাই, আর ব্রেনের মধ্যে যখন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুল ছোট্ট একটা টিউবারকুল তৈরি করে তখন সেটাকে বলি আমরা রিচ ফোকাই। তো এই রিচ ফোকাইটা আস্তে আস্তে বড় হয়ে টিউবারকুলোমা তৈরি করতে পারে এবং টিউবারকুলার অ্যাবসেস হতে পারে, ঠিক আছে? তো এখন আমাদের তাহলে আমরা যদি একটা সামারি করি যে টিবির কী কী ঘটনা ঘটে, টিবিতে কী কী ঘটনা হয়, টিবিএম দিয়ে কী কী ঘটনা হয়। টিবিএমের মধ্যে প্রথম কাজ, এই মেজর ভেসেলসের মধ্যে যখন এই মেজর ভেসেলস আমার ইন্টারক্রেনিয়াল ভেসেলস, হ্যাঁ, ইন্টারক্রেনিয়াল ভেসেলসের মধ্যে যখন আমাদের ইনফ্লামেশন হলে পরে ইনফ্লামেটরি সেলগুলা আমার সেফের মধ্যে চলে আসতেছে, তখন আমার মেনিনজেস মধ্যে ইনফ্লামেশন হবে। তাহলে 1 নম্বরে হলো মেনিনজাইটিস, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। সেটাকে কি বলে আবার, কি মেনিনজাইটিস? টিউবারকুলার, আমরা যেটাকে বললাম আজকে ক্লাস টিউবারকুলার মেনিনজাইটিস, এটা হচ্ছে 1 নাম্বার। এবং এই টিউবারকুলার মেনিনজাইটিসের মধ্যে 2 নম্বরে কী হবে, সিএসএফের মধ্যে এক্সুডেট তৈরি হবে। এই এক্সুডেটের কনসিকুয়েন্স হিসেবে আমাদের সিএসএফ রিঅ্যাবজর্পশন হতে পারতেছে না, এই কারণে হবে আমাদের হাইড্রোক্যাফালাস। 3 নাম্বার, এই ভেসেলসের ইনফ্লামেশনের কারণে
আমাদের ভাস্কুলাইটিস হবে, ভাস্কুলাইটিস থেকে স্ট্রোক, ইনফ্রাকশান হবে, এই ভেসেল আর সাপ্লাই করতে পারতেছে না, এখানে স্পাজম হয়ে এটা ব্লাড দিতে পারছে না, তখন আমার ব্রেনের এই জায়গাটার মধ্যে একটা ইনফ্রাকশান হয়ে গেল, ঠিক আছে, তাহলে এটা স্ট্রোক করতে পারে। 4 নাম্বার কি, 4 নাম্বারের মধ্যে এই যে মাইক্রোব্যাকটেরিয়ামগুলো যখন ব্রেনের ভেতরে ঢুকলো তাহলে আমার এখানে হয়ে যাবে একটা টিউবারকুলোমা, ঠিক আছে, এখানে হবে আমাদের টিউবারকুলোমা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের একটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের এই 4টা ঘটনা ঘটবে। কী কী হলো? 1 নম্বরে প্রথমে মেনিনজাইটিস, এখানে অনেক এক্সুডেট, পুরা সিএসএফ এক্সুডেট হলো, এক্সুডেটেশনের কারণে আমার সিএসএফ অ্যাবজর্পশন হতে পারছে না, হাইড্রোক্যাফালাস ডেভেলপ করলো, ভেসেলসের মধ্যে ইনফ্লামেশন, এটার কারণে আমার স্ট্রোক হলো, এবং ব্রেনের মধ্যে যখন মাইক্রোব্যাকটেরিয়াম ঢুকে গেলো তখন সেটাকে বললাম আমরা টিউবারকল, মিলারি ছোট্ট হচ্ছে মিলারি টিউবারকল, আর একটু বড়ো টিউবারকুলোমা, তার চেয়ে বড়ো টিউবারকুলার অ্যাবসেস ফর্মেশন হয়ে গেলো, ঠিক আছে। প্রথমে এখানে একটা কেজেটিং একটা গ্র্যানুলার মতো তৈরি হয়, ঠিক আছে, একটা গ্র্যানুলোমা, এখানে ইনফ্লামেটরি সেলগুলো একদম প্যাকড, এটাগুলো আমরা টিউবারকল। একটা সময় কি হবে, ইনফ্লামেটরি সেলসগুলো এখানে থাকবে কিন্তু ভেতরের জায়গাটা লিকুইফেকশন হয়ে যাবে, ঠিক আছে, পাস ফর্মেশন হয়ে যাবে, কিন্তু বাইরের দিকে আমাদের ইনফ্লামেটরি সেল আছে, তখন সেটাকে বলা হচ্ছে টিউবারকুলার অ্যাবসেস। তাহলে আমাদের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কী নিয়ে আসবে? একটা টিউবারকুলোসিসের বাচ্চা আমাদের কী কী ফিচার্স নিয়ে আমাদের কাছে আসবে, ঠিক আছে। আমাদের প্রথমে যেটা বলবো নন স্পেসিফিক কিছু ফিচার্স, প্রথম শুরুই হবে তার কিছু নন স্পেসিফিক ফিচার্স নিয়ে। 2 নম্বরে ফিচার্স অফ মেনিনজাইটিসের কিছু ফিচার্স নিয়ে আসতে পারে। আর 2 নম্বর এই মেনিনজাইটিসের যে কমপ্লিকেশনের কিছু ফিচার্স নিয়ে আসতে পারে। 3টা ভাগ আমরা করলাম, ঠিক আছে। নন স্পেসিফিক কিছু ফিচার্স নিয়ে আসবে, 2 নম্বরে আমাদের ফিচার্স অফ মেনিনজাইটিসের কিছু ফিচার্স নিয়ে আসবে, আর কমপ্লিকেশন কি? কমপ্লিকেশন হচ্ছে 2টা। একটা আমরা কি বললাম, যদি টিউবারকুলোমা ফর্মেশন হয়ে যায় তাহলে আমাদের ইক্সলের ফিচার অফ ইক্সল, ফিচার্স অফ হাইড্রোক্যাফালাস, আর আমরা ফিচার্স অফ স্ট্রোক পাইতে পারি। 3টা কমপ্লিকেশন হচ্ছে 3টা। টিউবারকুল হলো মানে কি, ইন্টারক্রেনিয়াল স্পেস অকুপাই একটা লেশন তৈরি হলো, তাহলে এটার কিছু ফিচার্স আমরা পাবো। হাইড্রোক্যাফালাস ডেভেলপ করলো, হাইড্রোক্যাফালাসের ফিচার্স পাবো। আরেকটা যেটা হচ্ছে আমাদের স্ট্রোক, বাচ্চাটার ভাস্কুলাইটিসের জন্য স্ট্রোক হতে পারে, আমরা স্ট্রোকের কিছু ফিচার পাবো, এইটা। আর নন স্পেসিফিক ফিচার কি, একটা বাচ্চা ফিভার, মানে 2 সপ্তাহের বেশি জ্বর, হেডেক, তারপর তার ভমিটিং, নাউসিয়া, সিগনিফিকেন্ট ওয়েট লস, ঠিক আছে। সিগনিফিকেন্ট ওয়েট লসটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় টিউবারকুলার মেনিনজাইটিস প্রথম ফিচারই আসবে তার ওয়েট লস নিয়ে, তারপর তার নন স্পেসিফিক ফিচার, এর 2 থেকে 8 সপ্তাহ পরে মেনিনজাইটিসের ফিচার্স নিয়ে আসবে। তাহলে আমাদের নন স্পেসিফিক ফিচারের মধ্যে আমরা কী বললাম, কোনো কিছু আলাদা করা যাচ্ছে না, বাচ্চা 2 সপ্তাহের জ্বর, হেডেক, নাউসিয়া, ভমিটিং এবং সিগনিফিকেন্ট ওয়েট লস, এইটা সবসময় মাথায় রাখবেন। যে কোনো টিবির পেশেন্টের, সেটা পালমোনারি টিবি হোক, জিআই টিবি হোক, সিএনএসি টিবি হোক, যে কোনো টিবি যখন বলতে যাব সিগনিফিকেন্ট ওয়েট লসটা যেন আমাদের মাথা থাকে, এবং সিগনিফিকেন্ট ওয়েট লস দিয়েই কিন্তু ক্লিনিক্যাল ফিচার শুরু হবে, যে বাচ্চা খেতে চায় না এবং বাচ্চার ওজন কমে যাচ্ছে। এবং সিগনিফিকেন্ট মানে কি, যদি বাচ্চাটার ওয়েট 10%, তার ওজনের 10% 1 মাসের মধ্যে যদি তার ওজনের 10% কমে যায়, তখন সেটাকে বলি আমরা সিগনিফিকেন্ট ওয়েট লস। এইটা একটা ইম্পর্টেন্ট কথা। এরপরে আমাদের একটা কিছু ফিচার্স থাকতে পারে। ইম্পর্টেন্ট ফিচার কি, যে তার পালমোনারি টিবি আছে কিনা, হিস্ট্রি অফ পালমোনারি টিবি, যে একটা বাচ্চার আগে পালমোনারি টিবি ছিল, এখন তার হচ্ছে তার হেডেক আছে, ভমিটিং আছে, তাহলে আমরা চিন্তা করবো কি যেন সিএনএস টিবির দিকে যাচ্ছে কিনা। একটা বাচ্চার পালমোনারি টিবি, তার জ্বর কাশি থাকবে কিন্তু মাথা ব্যথা থাকবে না, মাথা ব্যথা হচ্ছে কেন, সেই মাথা ব্যথা তখন আমাদেরকে মাথায় নিয়ে আসতে হবে এটা কি টিবিএম কি না, ঠিক আছে। তাহলে হিস্ট্রি অফ কোনো পালমোনারি টিবির হিস্ট্রি আছে কিনা, এটার একটা হিস্ট্রি। পালমোনারি টিবি ছাড়া অন্য কোনো জায়গায় হিস্ট্রি আছে কিনা, আদার সাইট। আর লাস্টে যেটা হিস্ট্রি নিতে হবে, কোনো কন্ট্যাক্টের হিস্ট্রি আছে কিনা। যদি 5 বছরের নিচে বাচ্চা হয়, বাবা মা বা ক্লোজ কন্ট্যাক্টের কারো যদি টিবি থাকে, তাহলে 5 বছরের নিচে বাচ্চাদের টিবিএম হওয়ার চান্স খুব বেশি, 50 থেকে 60%।
বাচ্চাদের পালমোনারি টিবি থেকে বাচ্চাদের কিন্তু খুব দ্রুত ব্রেনে যেয়ে তাদের সিএনএস টিবি করে। সুতরাং এই কারণে যেটা হয় না, সবসময় বলি যে বিসিজি জন্মের পরে যত তাড়াতাড়ি সম্ভব বিসিজি ভ্যাকসিন দেবেন। কেন? কারণ এই যে টিবিএমটাকে প্রিভেনশন করার জন্য। পালমোনারি টিবি হলে পরে চিকিৎসা দিয়ে ভালো করা যাবে, কিন্তু এই টিউবারকুলার মেনিনজাইটিস হলে পরে একটা মর্টালিটি অনেক বেশি এবং বাচ্চাদের মৃত্যুর হার এই টিবিএমের কারণে সবচেয়ে বেশি। সেই জন্য সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কী করি যে ঠিক আছে জন্মের পরে যত তাড়াতাড়ি সম্ভব বিসিজি ভ্যাকসিন দেবেন। সুতরাং কন্ট্যাক্টের হিস্ট্রি অফ ক্লোজ কোনো কন্ট্যাক্টের হিস্ট্রি আছে কিনা সেটা আমরা নিয়ে নিব। এইগুলো আমাদের নন স্পেসিফিক কিছু ফিচার। এখন যদি মেনিনজাইটিস হয়, মেনিনজাইটিসের ফিচার্স আমরা জানি সহজ। সেটা কী থাকবে? হেডেক থাকলেও ভমিটিং থাকতে পারে, ইরিটেবিলিটি থাকবে, একটু রেস্টলেস থাকতে পারে এবং নেক রিজিডিটি থাকবে, সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশনস। আমরা গত ক্লাসেই বলে দিচ্ছি, সেটাকে রিপিট করলাম না। এখানে নেক রিজিডিটি থাকবে, ঠিক আছে? গেল তাহলে আমরা ফিচারটাকে তিনটা ভাগে, পরীক্ষার সময় যখন বলবেন তখন তিনটা ভাগ করব। যে কোনো ক্লিনিক্যাল ফিচার, নন স্পেসিফিক কিছু ফিচার, মেনিনজাইটিসের কিছু ফিচার, কমপ্লিকেশনের ফিচার, তাহলে দেখবেন কোনো পয়েন্টই বাদ যাবে না। এবার যদি আমরা যাই যে ঠিক আছে কমপ্লিকেশনের ফিচার কি? কমপ্লিকেশনের ফিচার যদি আমাদের ইক্সল থাকে, মানে কোনো টিউবারকুলোমা আছে কিংবা কোনো একটা ফোকাল ইডিমা আছে, তাহলে কি হবে? আমরা এখানে ফোকাল ডেফিসিট পাবো। ফোকাল ডেফিসিট মানে কি? হেমিপ্যারেসিস নিয়ে আসতে পারে, ক্রেনিয়াল নার্ভ পালসি হতে পারে, হেমিপ্যারেসিস অথবা প্যারাপ্যারেসিস, ক্রেনিয়াল নার্ভ পালসি, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ফোকাল ডেফিসিট। আর হাইড্রোকেফালাস থাকলে পরে বা রেজড এসিপির ফিচার, আমরা জানি হেডেক, ভমিটিং, বাইল্যাটারাল পেপিলোডিমা, তিনটেই ফিচার। তাহলে আমাদের হাইড্রোকেফালাস যদি বলি তো ছোটো বাচ্চা এক একজনের এক এক রকমের ফিচার হবে। যদি বাচ্চা 1 বছরের নিচে হয় দেখা যাবে যে প্রোগ্রেসিভলি ইনক্রিজড হেড সার্কামফারেন্সটা বেড়ে যাচ্ছে, ফ্রন্টাল এলিটা বাল্স থাকছে, যদি ছোটো বাচ্চা হয়। আর বড় বাচ্চা থাকলে পরে সে তখন কোনো কিছু কমপ্লেন করবে না, কারণ তো ফ্রন্টাল এলি ক্লোজ। তখন হবে তার হেডেক, ভমিটিং, থাকবে, ভমিটিং থাকবে আর পেপিলোডিমা হবে, ঠিক আছে? এখন আমরা যদি একটা তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার, টিবিএমের ক্লিনিক্যাল ফিচার সবসময় তিনটা ভাগ করবেন: নন স্পেসিফিক ফিচার, মেনিনজাইটিসের ফিচার, সাবসিকুয়েন্ট কমপ্লিকেশনের ফিচার। কমপ্লিকেশন তিনটা। একটা হচ্ছে যদি আমাদের স্ট্রোক কিংবা স্পেস অকুপাইং কোনো টিউবারকুলোমা থাকে, তাহলে আমাদের ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট। ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট মানে কি? হেমিপ্যারেসিস থাকতে পারে, এক সাইডে হেমিপ্যারেসিস থাকবে, অথবা এক পাশে উইকনেস থাকলেও ফেশিয়াল নার্ভ পালসি থাকতে পারে। এগুলো হচ্ছে আমাদের ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট। আর রেজ এসিপির ফিচার, হাইড্রোকেফালাস থাকলে পরে আমরা রেজ এসিপির ফিচার পাবো। রেজ এসিপির ফিচার হচ্ছে হেডেক, ভমিটিং, বাইল্যাটারাল পেপিলোডিমা, শেষ। এখন যেটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা এই টিউবারকুলার মেনিনজাইটিস আসলে পরে আমরা একটা স্টেজ করে, হ্যাঁ, স্টেজিংয়ের মধ্যে 3টা স্টেজ আছে: স্টেজ 1, স্টেজ 2 আর স্টেজ 3। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। স্টেজ 1, স্টেজ 2 আর এটা হচ্ছে আমাদের স্টেজ 3। স্টেজ 1 হচ্ছে যে নন স্পেসিফিক ফিচার, যখন বললাম কোনো ফোকাল ডেফিসিট থাকবে না, কোনো মেনিনজিয়াল ইরিটেশনের ফিচার থাকবে না, নন স্পেসিফিক শুধু ফিচার্স নিয়ে আসছে। কন্ট্যাক্টের হিস্ট্রি থাকলো, এরকম যদি নন স্পেসিফিক ফিচার্স নিয়ে আসে তখন সেটাকে বলবো আমরা স্টেজ 1। স্টেজ 2টা হচ্ছে মেনিনজাইটিসের ফিচার। এবার স্টেজ 3তে এসে কমপ্লিকেশনের ফিচার। একদম এই বাচ্চা তখন অনেক খারাপ, কোমা, ডিসেরিব্রেট অথবা ডিকর্টিকেট পোস্চারে চলে গেল, এবং এই স্টেজ 3তে যারা থাকে তাদের মর্টালিটি খুব হাই, ঠিক আছে? এই গেল। তাহলে যখন টিবিএমের পরীক্ষার মধ্যে কিন্তু ইনভারিয়েবলি জিজ্ঞাসা করে টিবিএমের স্টেজগুলো বলো, তাহলে স্টেজ 1 হচ্ছে নন স্পেসিফিক ফিচার। মেনিনজাইটিসের কোনো ফিচার স্টেজ 1-এ থাকে না, তাহলে কীভাবে বুঝবো টিবিএম? ওই যে হিস্ট্রি অফ কন্ট্যাক্টের হিস্ট্রি আছে একটা বাচ্চা, কোনো কারণে একটা বাচ্চা একটা কন্ট্যাক্টের বাবা মা কারো টিবি আছে, এইবার সে তার হেডেক নিয়ে আসে, তার সিগনিফিক্যান্ট ওয়েট লস হলো, ঠিক আছে, কিংবা সে ইরিটেবল, সে হচ্ছে যে ঠিকমতো নৌশিয়া, ভমিটিং আছে এবং ইরিটেবিলিটি আছে। সিএনএস বুঝবো কীভাবে? টিবিএম বুঝবো কীভাবে? মেনিনজাইটিসের তো ফিচার নাই, তাহলে আমি টিবিএম বুঝবো কীভাবে?
তাহলে একটা বাচ্চার কন্ট্যাক্টের হিস্ট্রি আছে, এই বাচ্চার যদি হেডেক থাকে, ইরিটেবিলিটি থাকে, তখন আমরা চিন্তা করবো যে স্টেজ 1 টিবিএম কিনা। ঠিক আছে, তাহলে আমাদের সিএনএসের ইনভলভমেন্টের কিছু কিছু ফিচার আমাকে থাকতে হবে, যেমন তার হেডেক, তার ইরিটেবিলিটি, এইটা দেখে আমরা বুঝতে পারবো যে টিবিএমের কোনো কিছু বোঝা যাচ্ছে কিনা। স্টেজ 2 গেলে তো সহজ, আমরা মেনিঞ্জাল ইরিটেশন পেয়ে গেলাম, টিবিএম বলে দিলাম। আর স্টেজ 3-তে হচ্ছে বাচ্চা একেবারেই খারাপ হয়ে যাবে, সেখানে তার কমপ্লিকেশন, কোমাতে চলে যাবে বাচ্চা, ডিকোটিকেট সেরিব্রেট পোষে এবং আলটিমেটলি ডাই। তাহলে আমরা এই স্টেজিং বললাম, এখন আমরা ডায়াগনোসিস করবো কীভাবে। ডায়াগনোসিসের জন্য সবসময় যেটা বলা, সবসময় যে কোনো কোশ্চেন যখন আপনি ইনভেস্টিগেশন করবেন, ইনভেস্টিগেশনটাকে 3টা ফর্মেট আগে লিখে নেবেন। 3টা ফর্মেট কি? একটা হচ্ছে যে সাপোর্ট ডায়াগনোসিস, আমরা ডায়াগনোসিসটাকে সাপোর্ট করতে চাই, টু সাপোর্ট ডায়াগনোসিস। 2 নাম্বার টু কনফার্ম, আমরা টিবি যে সেটাকে কনফার্ম করতে চাই, তাহলে টু কনফার্ম ডায়াগনোসিস। আর লাস্টে হচ্ছে টু সি দ্য কমপ্লিকেশন। ঠিক আছে, আর ফর ফলো আপ অ্যান্ড মনিটরিং। এই 4টা কথা ইনভেস্টিগেশন লিখেই এই 4টা পয়েন্ট দিয়ে দেবেন, তাহলে স্যাররা বুঝবে যে না, ও জিনিসটাকে সে বুঝে পড়েছে এবং জিনিসটাকে সে কনসাইজ করতে পেরেছে, নাম্বার বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে ফর ফলো আপ অ্যান্ড মনিটরিং। আর একেবারে যদি সিবিসি থেকে শুরু করেন, সিবিসি করবো, পিবিএফ করবো, ইএসআর করবো, তাহলে কী হবে? মাঝখানে দেখবেন একটা পয়েন্ট নাই। তাহলে আমরা জাস্ট টু সাপোর্ট ডায়াগনোসিস, টু কনফার্ম ডায়াগনোসিস, টু সি দ্য কমপ্লিকেশন অ্যান্ড ফলো আপ আর মনিটরিং। তাহলে আমরা সাপোর্টের জন্য কী করি? সাপোর্টের জন্য আমরা যাব যেটা, সেটা হচ্ছে সিবিসি করব, ইএসআর, একটা চেস্ট এক্সরে করতে দেই, একটা এমটি করতে দেই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিসটাকে সাপোর্ট করার জন্য আমরা এই 3টা ইনভেস্টিগেশন করে দেব। সিবিসি, ইএসআর হাই থাকবে, সিবিসিতে আমরা লিম্ফোসাইট কাউন্ট অনেক বেশি পাইতে পারি, আর একটা এক্সরেতে কোনো পালমোনারি টিবির কোনো এভিডেন্স আছে কিনা, আর হচ্ছে একটা এমটি। এটা কি শুধুমাত্র আমার ডায়াগনোসিসটাকে সাপোর্ট করার জন্য, কিন্তু কনফার্মেটরি না। আর আমরা আরেকটা কাজ শুরু, কনফার্ম ডায়াগনোসিস। যেহেতু টিবিএম, আমাদের এখানে কী করতে হবে? একটা সিএসএফ স্টাডি করতে হবে। কিন্তু সিএসএফ স্টাডির ব্যাপারে আগের দিনও বললাম, আজকেও বলতেছি, যদি মেনিনজাইটিস থাকে, ফোকাল কোনো লেশন যদি থাকে, ফোকাল কোনো লেশন যদি পাই, তাহলে অবশ্যই আগে নিউরো ইমেজিং করতে হবে। নিউরো ইমেজিং করার পরে আমরা সিএসএফ স্টাডি করব। যে কোনো মেনিনজাইটিস কিংবা যে কোনো ব্রেনের যে কোনো লেশন যদি আমরা ফোকাল কোনো ডেফিসিট পাই, হেমিপ্যারেসিস আছে, ফেশিয়াল নার্ভ পালসি আছে, ক্রেনিয়াল নার্ভ পালসি আছে, আগে ইমেজিং তারপর সিএসএফ স্টাডি। কেন? কারণ যদি ফোকাল কোনো রেজ রেসিপি থাকে, আমরা গত ক্লাসেও যেটা বললাম যে যখন আমাদের মেনিনজাইটিসে আমাদের রেজ রেসিপি হবেই, মেনিনজাইটিসে রেজ রেসিপি থাকবেই, এইটা সিএসএফ স্টাডির জন্য কন্ট্রাইন্ডিকেশন না। কেন? এইটা হয় গ্লোবাল, মানে পুরোটা ব্রেনেই আমাদের প্রেশার বেশি, সুতরাং এখান থেকে যদি আমি সিএসএফ নেই তাহলে আমার কোনো রকম কোনো ইফেক্ট হবে না। কিন্তু যদি ফোকাল সাইন পাওয়া যায়, তার মানে ফোকাল যদি রেজিডেন্টাল ক্রেনিয়াল থাকে, কীভাবে বুঝবো? এক পাশে হেমিপ্যারেসিস বা এক পাশে ক্রেনিয়াল পালসি, তার মানে ফোকাল রেজ রেসিপি আছে। যদি ফোকাল রেজ রেসিপির কোনো ফিচার থাকে, তখন যদি আমরা সিএসএফ করি, তাহলে এটা হার্নিয়েশন হওয়ার এবং সিএসএফ করার সময় বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং ফোকাল কোনো রেজ রেসিপি আছে কি না, যদি যখন আমরা একটা বাচ্চাকে এক্সামিনেশন করে ফোকাল ফিচার পেলাম, তখন কী করতে হবে? আগে একটা নিউরো ইমেজিং, অ্যাটলিস্ট একটা সিটি স্ক্যান করে আমরা দেখলাম যে না, ব্রেনে কোনো সমস্যা নাই, তারপর আমরা একটা এলপি করব। কিন্তু যখনই আমরা একটা নার্টিকাস এক্সামিনেশন করে দেখলাম না একপাশে হেমিপ্যারেসিস আছে, কখনোই কিন্তু আগে সিএসএফ স্টাডি করা যাবে না। তো এখন যেটা করবো, একটা সিএসএফ স্টাডি আমরা করতে চাই মেনিনজাইটিস হলে পরে। তাহলে এখানে আমরা একটা সেল কাউন্ট দেখব। সেল কাউন্টটা সাধারণত 100 থেকে 500। প্রোটিন দেখব, প্রোটিন অনেক বেশি থাকে। যখনই 1000-এর উপরে প্রোটিন, টিবিএম বাস। সাধারণত প্রোটিন থাকে 100 থেকে 3000 মিলিগ্রাম পার ডিএল। ঠিক আছে, সুগারটা কমবে। ঠিক আছে, এরপরে আমরা যেটা করবো, একটা স্টেইনিং করব। এটা পরীক্ষার মধ্যে জিজ্ঞাসা করে কি কোন স্টেইনিংয়ে করবা, নেল জেনসেন স্টেইন, হ্যাঁ, তো এফবি স্টেইন, সেটার নাম কি লিখো। তো আমরা স্টেইনিংটা করব। স্টেইনিং করে দেখব আমাদের অ্যাসিড ফার্স্ট বেসিলাই পাওয়া যাচ্ছে কিনা, সেটা আমরা দেখতে পারি। সিএসএফের মধ্যে আমরা আরও কিছু কাজ করি, সেটা কি, সিএসএফের মধ্যে আমরা একটা কালচার করতে পাঠাইতে পারি। কালচার পজিটিভ যদি হয়, কনফার্ম হয়ে গেল আপনার ডায়াগনোসিস। এডিএ,
হ্যাঁ, এডিএ করতে দেই আমরা সিএসএফের মধ্যে, এডিএ করতে দেই। এডিএ যদি আমাদের 10-এর ইউনিট পার লিটারের বেশি হয় আমরা সাসপেক্ট করি এটা টিবিএম। এরপরে আমরা যেটা করতে দেই পিসিআর করে আমরা যে ব্যাকটেরিয়াটা মাইক্রোব্যাকটেরিয়ামটা আছে সেটাকে আইডেন্টিফাই করা। সেই পিসিআরটা কীভাবে করে? বাই জিন এক্সপার্ট। তাহলে এই কয়টা জিনিস আমাদেরকে বলতে হবে যে সিএসএফ স্টাডি করে আমরা টিবিএমটাকে কনফার্ম করতে চাই। আর কমপ্লিকেশন দেখার জন্য আমরা কী করব? কমপ্লিকেশন করার জন্য আমরা করব নিউরো ইমেজিং। ঠিক আছে, নিউরো ইমেজিংয়ের মধ্যে আমরা কী করতে পারি? সিটি স্ক্যান করতে পারি অথবা এমআরআই করতে পারি। সিটি স্ক্যান আর এমআরআই আমরা কী পাবো? দুটা কমপ্লিকেশানে আমরা বললাম, 3টা কমপ্লিকেশান বললাম। একটা হচ্ছে কোনো টিউবারকুলোমা আছে কিনা, 2 নম্বরে হাইড্রোকেফালাস আছে কিনা, আর 3 নম্বরে যেটা আসবে কোনো ফিচার্স অফ স্ট্রোক আছে কিনা। ঠিক আছে, এই 3টা। আর ফলো আপ আর মনিটরিংয়ের জন্য আমরা কী করব? বাচ্চাটার আমরা তো তাকে ড্রাগস দিচ্ছি, তাহলে এইখানে আমরা যেটা করব যে এই বাচ্চাটাকে ড্রাগস দিচ্ছি না, এনটিটিভি ড্রাগস দিচ্ছি, তাহলে ড্রাগের কিছু কমপ্লিকেশন হতে পারে, তাহলে সেগুলোকে আমাদের ফলো আপ মনিটরিং করতে হবে। সেই জন্য আমাদের রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট। ফলো আপের জন্য আমরা যেটা করব, রেনাল ফাংশন টেস্ট করতে চাই, লিভার ফাংশন টেস্ট করতে চাই, একটা আরবিএস দেখতে চাই, সিবিসি পিভিএফ তো আমাদেরকে দেখতেই হবে। এগুলো হচ্ছে আমাদের ফলো আপ, এবং সেরাম ইলেকট্রোলাইট করতে চাই। কেন? আমাদের ড্রাগস দেওয়ার পরে বাচ্চা বমি করবে, কারণ এনটিটিভি ড্রাগস দেওয়ার পর নৌশিয়া হয়, ভমিটিং হয়, হ্যাপাটাইটিস হয়। সুতরাং সেই রকম কোনো কমপ্লিকেশনের জন্য আমাদের মেটাবলিক কোনো ডিরেঞ্জমেন্ট হলো কি না, তখন আমরা সেই ইনভেস্টিগেশনগুলো করবো। তাহলে যখনই পরীক্ষার মধ্যে লিখবেন 4টা ভাগ করে 4টার আন্ডারে ইনভেস্টিগেশনগুলো ঢুকাবেন, কোনো ইনভেস্টিগেশন মিস যাবে না, এবং দেখবেন আপনার কোশ্চেনটা খুব গুছানো হবে। এবং এখন আমরা দিব ট্রিটমেন্ট। ঠিক আছে, আমরা পরের কোনো একটা ক্লাসে ইমেজিং দেখাবো। আবিদ স্যারের বই দেখবেন খুব সুন্দর সুন্দর করে কতগুলো এমআরআইয়ের ছবি আছে। যদি সুযোগ থাকে আমরা পরের নেক্সট ক্লাসের মধ্যে যেটা করব, যে টিবিতে যে এমআরআই আর সিটি করলে পরে কী কী ফাইন্ডিংস পাওয়া যায়, এক্সরেতে কী কী ফাইন্ডিংস পাওয়া যায়, সেটা নিয়ে আমরা একটা ক্লাস নিয়ে নেব। আর এখন আমরা ট্রিটমেন্ট দিব কি? প্রথমে আমরা করব কাউন্সেলিং, বরাবর যেটা বলা, কাউন্সেলিং করব সিমটোমেটিক ম্যানেজমেন্ট। বাচ্চাটার জ্বর আছে, নর্সিয়া আছে, জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক্স দিলাম, তার নিউট্রিশনটাকে বাড়াই দিলাম, তার ওয়েট লস হচ্ছে, নিউট্রিশনটাকে বাড়াবো, ভিটামিন সাপ্লিমেন্টেশন দিব। তাহলে সিমটোমেটিক সাপোর্টিভ কেয়ার। বাচ্চাটার টিবিএমের কারণে তার কনভালশন হতে পারে, অ্যান্টিসিজার ড্রাগস দিব। তাহলে সিমটোমেটিক আর সাপোর্টিভ কেয়ার দিলাম। আর এটা হচ্ছে আমাদের স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে যেটা দেই আমরা অ্যান্টিটিবি ড্রাগস। ঠিক আছে, আর স্টেরয়েড। এই 2টা কথা যেন কোনোভাবেই ভুল না হয়। ঠিক আছে, একটা টিবিএমের জন্য যেটা লাগবে অবশ্যই এই 2টা কথা বলা যাবে না। অ্যান্টিটিবি ড্রাগস দিব আর স্টেরয়েড দিব। টিবিএমের মধ্যে অবশ্যই স্টেরয়েড দিতে হবে, নয়তো কী হবে, ওইখানে তো অনেক ইনফ্লামেশন, এই এক্সোডেটগুলোতে এখানে ফাইব্রোসিস হয়ে বাচ্চার বিভিন্ন ধরনের সিকুয়েলি হবে। সেই জন্যই কিন্তু বাচ্চার সিজারের ফ্রিকোয়েন্সি কমে যাওয়া, ইনফ্লামেশনটাকে কমানোর জন্য স্টেরয়েডটা অবশ্যই এনটিটিভির সাথে আমাদেরকে স্টার্ট করতে হবে। আর এনটিটিভি আমরা দেবো কদিন? একদম 1 বছরের জন্য আমরা দেবো এনটিটিভি। এনটিটিভির প্রথমে যে 4 FDC, 4টা ড্রাগস দিতে হবে 2 মাস, এরপর দিব আমরা 2 FDC, এটা দেবো 10 মাস। স্টেরয়েড হচ্ছে 2 মিলিগ্রাম পার কেজি করে পেনিসিলিন, 2 মিলিগ্রাম পার কেজি পার ডে করে আমরা 4 উইকস দিব। এরপরে বাকি 2 উইকস আমরা টেপার করব। ঠিক আছে, আর যদি এরপরে, এটা আমাদের স্পেসিফিক ম্যানেজমেন্ট শেষ, এরপরে আমরা যেটা বলবো ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশান। ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশানের মধ্যে কী আছে? ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশান, যে হাইড্রোকেফালাস যদি ডেভেলপ করে, টিউবারকুলোমা যদি হয়, ঠিক আছে, কোনো একটা ভাইটাল জায়গায় টিউবারকুলোমা, তাহলে আমরা সেটার জন্য কী করতে পারি? টিউবারকুলার যদি অ্যাবসেস হয়ে যায়, তাহলে আমাদের একটা রেইজ রেসিপির ফিচার ডেভেলপ করলো। তাহলে আমাদের কমপ্লিকেশানের জন্য আমরা যেটা করবো, সার্জিক্যাল ম্যানেজমেন্ট নিব, যেমন ভিপি শান্ট করে দেওয়া, কিংবা যদি অ্যাবসেস, বড় অ্যাবসেস থাকে যে আমার ফাংশন লিমিটেশন করতেছে, কিংবা বাচ্চার আরও খারাপ হয়ে যাচ্ছে, তাহলে ওই অ্যাবসেসটাকে ড্রেন করার জন্য তাহলে আমরা সার্জারি করবো। যদি হাইড্রোকেফালাস থাকে, সাথে যদি টিউবারকুলার কোনো অ্যাবসেস থাকে, সেটাকে ড্রেন করার জন্য আমরা সার্জারি করব। কমপ্লিকেশান হচ্ছে আমাদের 3টা কমপ্লিকেশান বরাবর বললাম। একটা হচ্ছে টিউবারকুলোমা, কোনো স্পেস অকুপাইং একটা লেশন, যদি কোনো টিবিএম এর কারণে যদি হাইড্রোকেফালাস ডেভেলপ করে, আর যদি স্ট্রোক হয়, স্ট্রোকের জন্য রিহ্যাবিলিটেশনস।
আর লাস্টে আমরা যেটা লিখবো ফলো আপ আর মনিটরিং। ঠিক আছে, এই 4টা কথা। তাহলে কাউন্সেলিং করলাম। তো এখন একটা আমরা যখন কোশ্চেন লিখি, কোশ্চেনের লাস্টে অবশ্যই শুরুতেই যেটা কাউন্সেলিং যখন লিখবেন, একটা লং কোশ্চেন যখন লিখি ট্রিটমেন্ট দেওয়ার জন্য, তখন ট্রিটমেন্টের মধ্যে আমরা কী লিখি, 4টা পয়েন্ট অবশ্যই আগে লিখে নেবেন। সেটা হচ্ছে কাউন্সেলিং, সিমটোমেটিক সাপোর্টিভ কেয়ার, ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট যদি থাকে সেই স্পেসিফিক ট্রিটমেন্ট লিখবো, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন আর ফলো আপ আর মনিটরিং। কাউন্সেলিংটা যখন লিখবো তখন আমরা লিখে নেব কি, যে রিগার্ডিং ডিজিজ, রিগার্ডিং ট্রিটমেন্ট অপশন এবং রিগার্ডিং প্রগনোসিস, এই সম্পর্কে তাকে আমরা কাউন্সেলিং করব। ঠিক আছে, এই কথা হেডিং দিয়ে পরে বাকি লেখা শুরু করবেন। তাহলে কাউন্সেলিংয়ের জায়গায় যেটা হবে, কাউন্সেলিংয়ের মধ্যে আমরা 3টা পয়েন্ট লিখে দেবো, যে কাউন্সেলিং শুড কাউন্সিল উইথ দ্য প্যারেন্টস রিগার্ডিং ট্রিটমেন্ট, রিগার্ডিং ডিজিজ, রিগার্ডিং ট্রিটমেন্ট অপশন আর রিগার্ডিং আউটকাম। ঠিক আছে, কাউন্সেলিংয়ের এই 3টা কথা লিখে তারপর সিমটোমেটিক সাপোর্টিভ কেয়ার, স্পেসিফিক ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, ফলো আপ আর মনিটরিং। আর প্রগনোসিস তাহলে কী হবে, মর্টালিটি প্রগনোসিসটাকে সবসময় 3টা ভাগে ভাগ করবেন, একদম ভালো হয়ে যায়, ফুল রিকভারি, কমপ্লিট রিকভারি, মরবিডিটি, মর্টালিটি। এই টিবির বাচ্চার এবং এই যে আমার প্রগনোসিসটা ডিপেন্ডস আপন স্টেজের উপর ডিপেন্ড করবে, কোন স্টেজে আসলো। ঠিক আছে, যদি স্টেজ 1-এ আসে উইথ এনটিটিভি, আউটকাম পুরোপুরি রিকভারি হয়ে যাবে। স্টেজ 2-তে আসলে পরে ওর সিকিউরিটি ডেভেলপ করবে। আর স্টেজ 2 এবং স্টেজ 3-তে মর্টালিটির রেটটা খুব বেশি, এবং টিবিএম থেকে মর্টালিটির রেট ইউজুয়ালি অ্যারাউন্ড মানে অ্যাপ্রক্সিমেটলি 25%। যদি টিবিএম হয় কোনো বাচ্চার, তাহলে 100 জনের মধ্যে 25 জনের মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই ছিল আমাদের টিবিএমের পড়া। টিবিএমের পড়ার মধ্যে যেটা হলো যে আমরা টিবিএমের প্যাথোজেনেসিসটা খুব ভালো করে পড়ে ফেলবো, এবং প্যাথোজেনেসিসের পাশে আমরা কি কি ফিচার নিয়ে আসতে পারি। প্রথমে নন স্পেসিফিক ফিচার, মেনিঞ্জাইটিসের ফিচার, কমপ্লিকেশনের ফিচার, 3টা ভাগ করলাম, পরে ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকে টিবিএম। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের নেক্সট ক্লাসে আমরা আরও ডিটেলস আরেকটু দেখার চেষ্টা করব।